আমাদের টাকায় কিনা যেগুলো তারা ইউজ করবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, তারা সেটা ইউজ করতেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। আমরা চাই আমাদের 9 দফা পূর্ণ হোক, 9 দফা পূর্ণ করে আমাদের দেশকে স্থিতিশীল করুন, ঠিক না? সবকিছু পেরিয়ে দেখেন আমরা চাকরির কোটার কোনো প্রয়োজন ছিল না, বাট তারপরেও কিন্তু দেশের স্বার্থে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধুমাত্র নিজেদের ভাইদের রক্ত দেখে কিন্তু আমরা নেমেছিলাম। এবং আপনারা জানেন যখন বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি সহ প্রক্রিয়াল টিম যখন আটকাচ্ছিল, তখন কিন্তু আমাদের যে সিকিউরিটি গার্ডরা ছিল তারা কিন্তু আমাদের এই গেটগুলো খুলে দিচ্ছিল। যে আমরা যখন এফেক্টেড হচ্ছিলাম, এই সিকিউরিটি গার্ডেরা গেটগুলো খুলে দিচ্ছিল এবং আমরা মেডিকেল সেন্টারে ঢুকে আমরা ট্রিটমেন্ট নিচ্ছিলাম। এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আপনারা জানেন যে সরকারি চাকরির ক্ষেত্রে ওরা ততটা গুরুত্ব দেয় না, বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং বিদেশমুখী একটা ভাব কিন্তু তাদের শুরু থেকেই রয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের আমাদের 9 দফা দাবির কোনো কিছু পূরণ না করা হয়, একটি সুস্থ পরিবেশ গঠন করে না দেওয়া হয়, সারা দেশে প্রতিটা জায়গা থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি এবং আরো কঠিন কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ। 14-15 এই টাইমলাইনটার ভেতরে দেখি যে ছাত্রলীগ এবং ফ্যাসিস্ট সরকারের যে বিভিন্ন যে পেটোয়া বাহিনী রয়েছে তারা বিভিন্ন জায়গায় তাদের সন্ত্রাসী কার্যক্রম আরও মাত্রাতিরিক্ত পর্যায়ে নিয়ে গেছে। তখন মোটামুটি আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 তারিখ সর্বপ্রথম বাড্ডা ব্লকেট এই টার্মটা ব্যবহার করে আমরা ব্লকেট ঘোষণা করি। এই আন্দোলন যখন সারা ঢাকা শহরে ছড়িয়ে যায়, তখন আসলে যেই পয়েন্টগুলোতে আন্দোলনগুলো হচ্ছিল, ওই পয়েন্টগুলোতে যেই বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদেরকে একসাথে একত্রিত করে একটা ম্যাস পিপল গ্যাদারিং করে কীভাবে আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায়, সেই কাজটা আমি আমার জায়গা থেকে করার সর্বাত্মক চেষ্টা করেছি। সেই সকাল থেকে দাওয়া পাল্টার পরে আমরা যশোর দখল নিয়েছি এবং পুলিশ আওয়ামী লীগ সবাই পালিয়েছে। এখন ছাত্র জনতার কি ঢল! আমাদের ছাত্রদের দখলে 10 নম্বর, আপনারা কোনো ভয় পাবেন না, যতগুলি হোক যা কিছু হোক এই দেশ স্বাধীন করবো ইনশাল্লাহ। 10 জুলাইতে আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ব্যানার সাথে সংশ্লিষ্ট হই এবং ইউনাইটেড বদ্ধ একটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি মিটিং করি এবং সেটা আমরা পর্যায়ক্রমে আমরা আন্দোলনটা কীভাবে বেগবান করা যায়, অন্যদের সাথে কীভাবে একত্রিত করা যায়, সেটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ হোয়াটসঅ্যাপ, জুম মিটিং বিভিন্ন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করি। বিভিন্ন ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি কীভাবে আমরা ইউনাইটেড হয়ে আমরা তাদের সাথে একসাথে রাজপথে আন্দোলন করতে পারি। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে এটা উঠে আসছে যে এখনই মনে একদফা হয়ে যাবে। ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই গণমুখী আন্দোলনটা দেখে এই সকলের একদফাটার মানুষের মন থেকে চলে আসছে। 17 তারিখ যখন আবু সাইদ ভাই শহীদ হলেন এবং 17 তারিখ আমরা যখন বসুন্ধরা গেট এবং এই যে বাড্ডা, রামপুরা, বিশ্ব রোড, এই রোডটা যখন আমরা ব্লকেট করলাম, সন্ধ্যার পরবর্তীতে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাসে প্রথম প্রদীপ প্রজ্বলন কর্মসূচি করি। বাড্ডা ভাটারার যিনি এসি আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওনার নাম এসি রাজং, উনি ডিরেক্টলি বলেছেন যে আমাদের গুলি করার অর্ডার আছে, আমরা ডিরেক্ট শুট করব, আপনারা ইউনিভার্সিটি
ক্যাম্পাস থেকে বাইরে যাবেন না, রাজপথে যাবেন না। তো তখন ওনার সাথে আমি কথা বলতে চাই সকলে মিলে। সো ওই মোমেন্টটাতে উনি আমাদেরকে থ্রেটেন করেন। তো থ্রেটেন করার ফলে যেটা হয় আর কি, আর পিছিয়ে ফেরার তো জায়গা থাকে না। ভাটারা থানা থেকে যে মিছিলটা শুরু, ওই মিছিলটা শেষ হয়েছে বসুন্ধরা গেট পর্যন্ত। মানে এত মানুষ, 10-15 হাজার মানুষ, আমরা সকলে ব্র্যাক ইউনিভার্সিটি অভিমুখে যাত্রা করি। এবং যাত্রা করার যখন আমরা মোটামুটি কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে যাই, তখন আমাদের উপরেই হামলা শুরু হয়। ওই হামলায় আমাদের অনেকেই আহত হয়, আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়, আমার বোনরা আহত হয়। এই কানাডিয়ান ইউনিভার্সিটির ওপর থেকে 62 জন পুলিশ আমাদের উপর অকাতরে এই গুলি বর্ষণ করতে থাকে, টিয়ার শেল একটার পর একটা আমাদের উপরে নিক্ষেপ করতে থাকে। তো তখন ওদিন আমরা যারা মেয়েরা ছিলাম তারা তো পুরো রাস্তার উপরে পড়ে গেলাম, কারণ টিয়ার শেল এগুলা তো আমরা কখনো চিনি না বা আমরা জানিও না যে এগুলা কিভাবে ইফেক্ট করতে পারে আমাদের। তো তারপরে আমরা যখন এভাবে একের পর এক ফায়ারিং চলতেছে, 3 ঘন্টা পর্যন্ত একটানা ফায়ারিং যখন চলা শুরু করলো, তখন আমরা সামনে অগ্রসর হয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এসে অবস্থান করি। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আরও দুর্ধর্ষ অবস্থা। এরপর ওই দিন আমার জীবনের খুবই একটা আতঙ্কিত সবথেকে বড় ঘটনাটা যেটা ঘটে সেটা হলো এরকম গুলি চারপাশ থেকে গুলি টিয়ারশেল একসাথে নিক্ষেপ হতেই আছে। তো তখন আমার পাশের যে ভাইটা ছিল, আমরা তো সব রাস্তার ভেতরে অবস্থান করছিলাম। তো তখন হঠাৎ করে আমার ওই ভাইয়ের শরীরে একটা গুলি বেঁধে যায়। তো সাথে সাথে আমার হাতটা ধরে আমাকে একটা কথাই বলছিল, আপু এই আন্দোলন আজকে যদি আমি মারা যাই, শুধু এতটুকু কথা আমার এখনো কানে বাজে যে এই আন্দোলনকে আপনারা সামনে আগায় নিবেন, কোনোভাবেও এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, সামনের দিকে আমাদের আগাইতে হবে আপু। আমি যদি নাও থাকি, এই সরকার পতন না হওয়া পর্যন্ত আপনারা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। আমার ওই একটা কথা আমার এখনো কানের ভেতরে ভাসে। একটা আন্দোলন 17 তারিখে যেখানে বন্ধ হয়ে যায়, সেখানে আন্দোলনটা নতুনভাবে প্রাণ পেয়েছে 18 তারিখ প্রাইভেট ইউনিভার্সিটির জন্য। প্রাইভেট ইউনিভার্সিটির যত সহযোদ্ধা আছে, যত সেক্টরের সবাই স্কুল কলেজের সহযোদ্ধাদের নিয়ে আমরা মাঠে নামি। তো ওই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে যাওয়ার আগেই ওই দিন আমরা বলতে পারি যে রামপুরা বাড্ডা জোন ওই দিন 18 তারিখে আমরা স্বাধীন করি। ওই দিন পুলিশ আমাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে। কানাডিয়ান ইউনিভার্সিটি রামপুরা যে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাদে গিয়ে তারা বাংলাদেশের প্রথম কোনো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী হেলিকপ্টারে রেস্কিউ নেয়। হেলিকপ্টার দিয়ে তারা সেফ এক্সিট নিয়ে এখান থেকে চলে যায়। অনেকে ধারণা ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় তো রাজনৈতিক সচেতন না, তারা কিভাবে আন্দোলন করবে, তারা কি পাওতে পারবে কিনা, তারা কেন আসবে, মানুষের চিন্তার বাইরে ছিল আমাদের এই জায়গাটা। কিন্তু আসলে আমরা প্রমাণ করতে পেরেছি যে না, গণঅভ্যুত্থানে এর অন্যতম রূপকার হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশবাসী দেখেছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে বিনা স্বার্থে, দেশের স্বার্থে নিজের জীবনকে বাজি রেখে রাস্তায় নামতে পারে এবং আন্দোলন করতে পারে। বিকাল 4টা বাজে আমি আশ্রয় নামাজের পরে 18 জুলাই আমরা উত্তরের মাইকে ঘোষণা দিয়েছে সাধারণ জনতাকে আসার জন্য বলছিলাম 18 জুলাই যে আমাদের সাথে সংগঠিত হোক। ওই দিনে আমাদের 18 জুলাই উত্তরার মসজিদ থেকে গুলোতে 1 দফার ঘোষণা আমরা অনেকে দিয়ে দিই। এবং ওই সাথে সাথে যখন প্রায় 6টা বেজে যায়, আমি যখন বাংলাদেশ মেডিকেলে যাই, যে ভাইয়ের সাথে আমি রাতে মিটিং করলাম আন্দোলনে আসার জন্য, সকালে হ্যান্ডশেক করলাম, ওই ভাইদের লাশ আমি দেখতে পাই মেডিকেলে মর্গে পড়ে আছে। সে কষ্টদায়ক, এই স্মৃতিগুলো এখনও আমাকে মাঝে মাঝে পীড়া দেয়। উত্তরা যে আন্দোলনটা ছিল এটা শুধু প্রাইভেট না, মাদ্রাসা, স্কুল, কলেজ প্রত্যেকের, এবং ওই সেক্টরগুলোতে যে মানুষগুলো ছিল তারা খাওয়ার পানি দিয়ে আমাদেরকে যে পরিমাণ হেল্প করছে, আমি সারা জীবন এটা মনে রাখবো। এবং জুলাই আন্দোলন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই বিপ্লবটা সফল হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা যখন হল থেকে চলে যেতে বাধ্য হয় বিভিন্ন আক্রমণের শিকার হয়ে, 18 জুলাই আমাদের প্রতিটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে একটা ম্যাসিভ মুভমেন্ট আমরা তৈরি করি, যার প্রভাব সরকারের উপর পড়ে, এবং তার পরবর্তীতে 19 তারিখে একটা কারফিউ জারি তারা করে। অনবরত সেই কারফিউ ভেঙে আমরা রাস্তায় নামি
এবং আমাদের অনেক শিক্ষার্থী, এবং আমি বলবো সবথেকে বেশি শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শহীদ হন, আহত হন। 26 তারিখ রাতে আমাকেও আমার বাসা থেকে অ্যারেস্ট করা হয়, গুম করা হয় এবং আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হয়। আমি ওখানে গিয়ে সবার সাথে যোগাযোগ না হলে ওখানে আরও প্রাইভেটের অনেক স্টুডেন্টরা ছিল যারা হচ্ছে ক্যাম্পাসে হয়তো সে আন্দোলনে ছিল না, কিন্তু সে তার যে এলাকা, সে যে জায়গায় থাকে সেই জোনের সে হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল। ওই ছেলেটাকেও, ওই প্রাইভেট স্টুডেন্টটাকেও তারা ধরে নিয়ে গিয়েছে। আমাদের যে অবস্থানটা ছিল শুধু মানে লড়াইয়ে না, শুধু আন্দোলন করে না, মানে কালচারালি গ্রাফিতি অঙ্কন, তারপর হচ্ছে বিভিন্ন রকম পথনাটক, এগুলো কিন্তু আমরা আসলে দেখিয়েছি। বিশেষ করে আমাদের ইউরোপের একটা টিভি ছিল যারা পথনাটকের মাধ্যমে তারা হচ্ছে জনগণকে কানেক্ট করার চেষ্টা করতেছিল, এবং আমাদের গ্রাফিতির একটা টিম ছিল যারা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, সায়েন্স ক্লাব কেন্দ্রিক, ধানমন্ডি কেন্দ্রিক, শাহবাগ কেন্দ্রিক যারা গ্রাফিতিগুলো অঙ্কন করেছে। 24 তারিখে যখন ইন্টারনেট শাটডাউন উঠে যায়, 25 তারিখে আমরা আবার নতুন করে আন্দোলনে নামি। দেখা গেল যে আন্দোলনের 25 তারিখে নামার পরে পুলিশ তো আমাদের টিয়ারসেল, রাবার বুলেট দিয়ে কোনো কিছু করতে পারতেছে না। তারপরে তারা শুরু করলো আকাশ পথে, তারা আকাশে হেলিকপ্টার নিয়ে গিয়ে আমাদের উপর টিয়ারসেল, আমাদের উপর ওখান থেকে রাবার বুলেট ছুড়ে আমাদের উপর আক্রমণ করলো। 5 তারিখে যে কর্মসূচি, মার্চ টু ঢাকা কর্মসূচি দেওয়া হয়েছিল, এই কর্মসূচিতে প্রাইভেট ইউনিভার্সিটিকে আটকানোর জন্য পুলিশের এই জোনের সার্কেলের ওসি ডিসি যে ছিলেন বিপ্লব কুমার, উনি আমাদের ইউনিভার্সিটিতে 5 তারিখ সকাল 10টায় এসে একটা কথা বলছে যে এইভাবে যে নর্থ সাউথের শুয়োরের বাচ্চাগুলোকে আটকাও, নর্থ সাউথের যদি শুয়োরের বাচ্চাগুলোকে আটকানো যায় এখান থেকে কোনো অসহযোগ আন্দোলন হবে না, কেউ মার্চ টু ঢাকা করতে পারবে না। আমরা দেখেছি যে এই আন্দোলনের আরেকটি ভাগ, যেমন আমাদের মা বোন যারা রয়েছে বা বাড়ির যারা হচ্ছে যে ওপেন হতে চায় না, তারা যেমন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, যেমন বাড়ি থেকে বিস্কিট, খাওয়ার পানি ইত্যাদি ইত্যাদি। তারা যে আমাদের যে টিএসএলগুলো মারা হচ্ছে এগুলোর জন্য যে কাপড় দেওয়া হচ্ছে, তারা কিন্তু এইভাবে জানলা দিয়ে দিয়ে ফেলেছে আমাদের বিভিন্ন বাড়ি থেকে আর কি। তো আসলে এইভাবে একটি গণ আন্দোলন তৈরি হয়েছে। যে তরুণ প্রজন্ম বা জেনজি যেটা বলে সবাই, তার পালস সবাইকে বুঝতে হবে। কেউ যাতে ফ্যাসিস্ট বা নিজের স্বেচ্ছাচারিতামূলক যাতে কোনো কর্মকাণ্ড না ঘটায়। আমি যদি বলি, আমার কাছে জুলাই একটি ছোট্ট শিশুর মতো। একটি শিশু জন্মের সময় একটি মা যেমন কষ্ট পায়, ঠিক তেমনি জুলাইয়ের জন্য আমাদের জাতিকে একই কষ্ট পোহাতে হয়েছে। এবং জুলাইকে ধারণ করার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যতদিন বাংলাদেশের মাটিতে আছে, জুলাইকে তারা কখনো মরতে দিবে না, সবার স্মরণে রেখে দেবে ইনশাল্লাহ।